নমস্কার, কলাকাননের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত 13ই ডিসেম্বর শ্রদ্ধেয় শিবরাম চক্রবর্তীর 116তম জন্মদিন উপলক্ষে আমাদের নিবেদন। শুধু লেখার ক্ষেত্রেই নয়, বচনে, আচরণে, প্রকৃতিতে সব দিক দিয়েই শিবরাম চক্রবর্তী বৈশিষ্ট্যের দাবি রাখেন। একদিকে হাস্যরসের স্বতঃস্ফূর্ত ধারা, অন্যদিকে মানুষের প্রতি অপরিসীম ভালোবাসার সমন্বয়ে তাকে সাহিত্যে প্রতিষ্ঠিত করেছে শ্রদ্ধার আসনে। স্বর্গত শিবপ্রসাদ চক্রবর্তীর এই সর্বজনপ্রিয় অজাতশত্রু পুত্রটির জন্ম 1310 সালের 27 অগ্রহায়ণ 1903 ডিসেম্বর। আদি নিবাস চাঁচোর মালদহ, কিন্তু শিবরাম চক্রবর্তীর জন্ম কলিকাতায়। আজ তার জন্মদিন উপলক্ষে কলাকাননের প্রথম নিবেদন তাঁরই রচিত বেতন নিবারক বিছানা। গল্পের সূত্রধার আমি কৌশিক, কণ্ঠে সুশীল এবং মন্টুর বাবার চরিত্রে কৌশিক, মিহিরের চরিত্রে এবং ছোটুলালের চরিত্রে শুভদীপ এবং মন্টুর চরিত্রে সায়ন। সম্পাদনায় কৌশিক। শুরু হচ্ছে বেতন নিবারক বিছানা। মিহিরের মেশ। মিহির এবং সুশীল চা পান করছে। সুশীলের হাতে একখানা দৈনিক আনন্দবাজার। চা পান করবার ফাঁকে সুনীল পড়ছে। সকালবেলা মিহির বলে ওঠে, ধুর ছাই, কিচ্ছু ভালো লাগছে না। কবে থেকে বিয়ে পাশ করে বসে আছি, অথচ চাকরির কোনো পাত্তাই নেই। কেন রে, আপাতত এই টিউশনিটাই কর না কেন? ভালো টিউশনি বলেই তো বোধ হচ্ছে। আজকের কাগজে বিজ্ঞাপন দিয়েছে, পড়ছি শোন। কর্মখালি, কোনো বনেদি গৃহস্থের একমাত্র পুত্রের জন্য একজন বিএ পাস গৃহশিক্ষক আবশ্যক। আহার ও বাসস্থান দেওয়া হইবে। তাছাড়া বেতন মাসিক 30 টাকা। আবেদন করুন। শুনে আনন্দে মিহির লাফিয়ে উঠল। কাদের 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 এই করুন আবেদন? এই 30 টঙ্কার ঠিকানাটা বলতো। কাছেই তো রে, এমন বেশি দূর নয়, এই শ্যামবাজারেই। পোস্টবক্সের নম্বর নয়, বাড়ির ঠিকানাটাই দিয়েছে কাগজে। এই দেখ। আমি চললাম এক্ষুনি। আরে এমন ব্যস্ত কেন? এত তাড়াতাড়ি কিসের? না ভাই, চট করে যাই, বাগিয়ে ফেলি গে আগে। কি জানি এতক্ষণে হয়তো 1,500 টিউটর গিয়ে ভিড়ে গেছে। ভিড় ঠেলে ঢুকতেই পারবো কিনা কে জানে। তাহলে যা, আর দেরি করিস নে। এইরকমই একটা সুযোগ খুঁজছিলাম ভাই। আপাতত এরকম একটা জুড়লেও তো বেঁচে যায়। খাওয়া থাকাটা এমনিই হবে। তাছাড়া মাস মাস 30 টাকা। কিছু কিছু বাড়িতেও পাঠাতে পারবো, এমএটাও পড়া হবে। সেই সঙ্গে সিনেমা, ফুটবল ম্যাচ দেখার মতো পকেট খরচারও অভাব হবে না, বল? তা মন্দ কি নেহাত। ট্রাঙ্ক খুলে বিএ পাসের সার্টিফিকেটখানা বের করলো মিহির। এটাও নিয়ে যাই, কি বলিস? এটা আমার বিএ পাসের সার্টিফিকেট। দেখতে চাই যদি? না দেখতে চাইলেও গায়ে পড়ে দেখিয়ে দিবি, ছাড়িস নে। কিন্তু আমার একটা খটকা লাগছে মিহির। এই বিজ্ঞাপনটা এর আগেও যেন আমি দেখেছি, এই আনন্দবাজারেই দেখেছি। প্রায় যেন দেখি বিজ্ঞাপনটা। বেশ মনে পড়ছে আমার। খুব সম্ভব ছেলেটি, মানে ছাত্রটি, একটি গবেট। প্রাইভেট টিউটর টিকতে পারে না, তাই বেতন ভারী দেখে এগোয় বটে, কিন্তু ছেলে আবার তার চেয়েও ভারী দেখে পিছিয়ে আসে। হ্যাঁ, তাই হবে হয়তো। আমি কিন্তু পিছোচ্ছি না বাবা, প্রাণপণে ছেলেটাকে পড়াবো। পড়াতে গিয়ে যদি পাগল হয়ে যেতে হয় তবুও। 30 টাকা কম টাকা নয়। তার জন্যে গাধা পিটিয়ে মানুষ করে, আর বেশি কি? মানুষ পিটিয়েও গাধা বানানো যায়। ভদ্রলোক কতগুলো টাকা কি মাগনা দিচ্ছেন? শ্যামবাজার মন্টুদের বাড়ি। বাইরের ঘরের বসে মন্টুর বাবা দৈনিক আনন্দবাজার দেখছেন। মন্টু দৌড়ে দৌড়ে এসে জানালো, বাবা, আমার নতুন মাস্টার মশাই এসেছেন এসেছেন, যা যা নিয়ে এখানে। মন্টু মিহিরকে ঘরের মধ্যে নিয়ে আসে। আজকের আনন্দবাজারে আপনার বিজ্ঞাপনটা দেখেই আমি আসছি। তা বেশ বেশ, তো এসেছো, ভালোই করেছো। বছর 3 হলো আমি বিএ পাস করেছি। আমার বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমাটা দেখবেন একবার? থাক থাক থাক, সার্টিফিকেট দেখে আর কি হবে, ওসব মামুলি ব্যাপার। তার চেয়ে তোমার শরীরটাই দেখি আগে। স্বাস্থ্যই হলো গিয়ে আসল। স্বাস্থ্যই যার নেই, সে আবার ছেলে কি পড়াবে? তোমাকেই দেখা আগে দরকার। তুমিই হচ্ছ তোমার সার্টিফিকেট।
আগে যা বলেন আপনি, তা আগে আমার স্বাস্থ্য নেহাত খারাপ নয়। তোমার জামাটা একবার খোলো তাহলে। জামাটা মানে এই গায়ের এই জামাটা খুলতে বলছেন? দাঁড়াও দাঁড়াও, আমার চশমাটা নিয়ে আসি ও ঘর থেকে। তোমার বাবার খবরের কাগজ পড়তে চশমার দরকার হয় না, অথচ মাস্টার দেখবার বেলায়। আপনি জামা খুলতে ভয় খাচ্ছেন নাকি স্যার? না না, ভয় কিসের? 30 টাকার জন্যে জামা খোলা কেন? যদি জামাই হতে হয় তাতেও আমি রাজি। চশমা চোখে দিয়ে মন্টুর বাবা প্রবেশ করেন। তিনি গম্ভীর মুখে পুঙ্খানুপুঙ্খ রূপে মিহিরকে পর্যবেক্ষণ করতে করতে বলেন, তুমি এক্সারসাইজ করো? তা করি একটু আধটু। তো বেশ বেশ, কিন্তু তাহলে তো আগে করতাম এককালে, এখন আর করি না। ও, আর একটা কথা জিজ্ঞেস করবো তোমায়। আমার সার্টিফিকেট দেখতে চাইছেন তো? দেখুন না, এই তো, এই যে, হ্যাঁ, এই বিয়েতে আমি ডিস্টিংশন পেয়েছি, এই দেখুন। না না, সার্টিফিকেট থাক, তোমার ওজন কত? ওজন? হ্যাঁ, তা প্রায় 2 মণের কাছাকাছি। বেশ বেশ, কিছুদিন তুমি টিকতে পারবে আশা হয়। কি বলিস মন্টু, তোর মাস্টার মশাই কিছুদিন টিকে যাবেন? কি মনে হয় তোর? হ্যাঁ বাবা, এই মাস্টার মশাইয়ের গায়ে অনেক রক্ত। কিছুদিন টেকা ভালো, খুবই ভালো, বেশ সুখের কথাই। কিন্তু বেশ কিছুদিন টেকাটাই হলো খারাপ, সেইটাই যা আশঙ্কা। যাক, সবই ভগবানের হাত। ভগবানের হাত নাই বাবা, ছাড়। চপ, কথার ওপর কথা কোস কেন? এত বয়স হলো, এ কিছু বুদ্ধি শুদ্ধি হলো না তোর? হ্যাঁ দেখো বাপু, পড়াশোনার সঙ্গে একটু এটিকেটও শেখাতে হবে ওকে। পিতামাতা গুরুজনদের কথার ওপর কথা বলা, অতিরিক্ত হাসা, এসব মহৎ দোষ সারাতে হবে ওর। বেশ, আজ থেকেই তাহলে তুমি ভর্তি হলে। 30 টাকাই বেতন হলো, মাসের 1 তারিখেই মাইনে পাবে। কিন্তু একটা শর্ত আছে, পুরো 1 মাস না পড়ালে, এমনকি একদিন কম হলেও 1 টাকাও তুমি পাবে না। যে আগে 5-10 দিন পড়িয়ে অনেক প্রাইভেট টিউটর চলে গেছে, সেরকম হলে কিন্তু আমি বেতন দিতে পারি না। হ্যাঁ, সে কথা আমি আগেই বলে রাখছি। কি বলে একজন বাবা 29 দিন পর্যন্ত ছিলেন না বাবা? আর একদিন কোনো রকমে যদি থাকতে পারতেন তাহলে, কিন্তু কিছুতেই পারলেন না। থাম থাম তুই, সবই ভগবানের লীলা। ভগবানের নয় বাবা, ছাড়। চপ, তা তোমার জিনিসপত্র সব নিয়ে এসো গে, আর সন্ধ্যে থেকেই ওকে পড়াবে। এই মন্টু, ছোটুলালকে ডাক। ছোট্টুলাল, ও ছোট্টুলাল, ওয়ে বাবু ছোট্টুলাল। আমাকে বুলাচ্ছেন মালিক? তা একটু বলাচ্ছি বই কি। তো তুমি এতক্ষণ কি করছিলে? বাজারে পয়সা ফাঁক করে আমার মাথায় হাত বোলাচ্ছিলে বুঝি? আমি কেন বলতে যাব হুজুর? আমি কি আপনাকে বুলাতে পারি? তা কেন বোলাবে? তা না হয় না বোলালে। এখন যাও তো, মন্টুর নতুন মাস্টার মশাইকে তার ঘরটা দেখিয়ে দাওগে, শোবার ঘরটা। আর বুঝেছ, বেতন নিবারকে, বেতন নিবারক, বুঝেছ তো? বেতন নির্বাক? বুঝছি হুজুর, আর বলতে হবে না। যাও, বেতন নিবারকে মাস্টার মশাইয়ের বিছানাটা পেরে দাও ওকে, যাও। মন্টুদের বাড়িতে মিহিরের শোবার ঘরে মিহির প্রবেশ করে। ঘরের একধারে একখানা খাট, তাতেই মিহিরের শোবার বিছানা, চমৎকার গদি দেওয়া, তার উপর তোশক, তার উপরে ধপধপ করছে সদ্য পাট ভাঙা বোম্বাই চাদর। ঘরের একধারে একটা ড্রেসিং টেবিল, পুরনো কিন্তু বেশ পরিষ্কার। একটা ছোট বুককেসও আছে এক কোণে, তার উপর বইটই সাজানো। আর একধারে পড়াশোনার টেবিল, তার দুপাশে 2টো চেয়ার। ঘরের মধ্যে মিহির একা। দেওয়াল ঘড়িতে তখন রাত 8:30। অদ্ভুত, অদ্ভুত, সত্যিই ভারী অদ্ভুত। এই 30টি টাকা, মাস গেলেই এই 30টি টাকা পাওয়া,
মাসের পয়লা তারিখেই পেয়ে যাওয়া সত্যি ভারী বিস্ময়কর। একদিন তো মাস গেলে টাকা দিয়েই এসেছি চিরকাল। এক গোছা করে টাকা, কলেজের টাকা, মেসের টাকা, খবরের কাগজওয়ালার টাকা, মাস কাবার মানে আমি সাবার। কিন্তু এবার এই প্রথম জীবনে আমি নিজে টাকা পাবো, মাস গেলেই পেয়ে যাব, মাসের ঠিক পয়লা তারিখেই। বাহ 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 বাহ। মিহির জিনিসপত্রের টুকিটাকি সাজাতে গোছাতে লাগলো। ব্যাস ব্যাস হয়ে গেছে। ঘরখানিও দিয়েছে বেশ, কেমন সাজানো গোছানো পরিপাটি ঘর একখানা, চমৎকার। ড্রেসিং টেবিলটা পুরানো বটে কিন্তু পরিষ্কার। একটা বুককেসও দিয়েছে আবার, এতেই আমার বইটই সব থাকবে। বলে বুককেসে নিজের বইগুলো সাজাতে লাগলো। আর টেবিলের ধারে এই চেয়ারটিতে বসে হেলান দিয়ে দিব্যি আরামে পড়াবো আমি। বাহ বারে বাহ। এই বলে টেবিলে পা তুলে দিয়ে চেয়ারটায় একবার বসে নিল মিহির। আর ওই খাটখানাই কি খাসা, কি চমৎকার গদি, তার উপরে তোষক, তার উপরে ধবধবে বোম্বাই চাদর বিছানো। বাহ কি তোফা বিছানা একখান, সোনাই সোহাগা, গোদের ওপর বিস্ফোরা যেন রে। সত্যি ভারী ভদ্রলোক এরা, অতিশয় ভদ্রলোক। না, ভদ্রলোক না, কেবল ভদ্র বললে এদের অপমান করা হয়, এমনকি মানহানি পর্যন্ত হয়ে যায়। মহৎ, হ্যাঁ মহৎ, মহৎ, অত্যন্ত মহৎ, অতীব সদয়। জীবনে কখনো গদিমোড়া খাটে গড়ায়নি। এই ফাঁকে একটু শুয়ে নেওয়া যাক। 8:30 বাজতে চললো। মন্টু পড়তে আসছে না কেন? এখনই কি খেলাধুলা করে ফেরেনি? না, আজ প্রথম দিনটায় পড়াতে বসবো না, থাক যাক, তা নিয়ে আমার মাথা ঘামাবার দরকার কি। এখন খাটটা একটু গড়িয়ে নিই, গড়াগড়ি দিয়ে নি খানিক, একটু লম্বা হয়ে নি আগে। বলে আনন্দে বিছানায় গিয়ে শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো। কি নরম, কি উপাদেয়, আজ খুব আরামে ঘুমোনো যাবে। খেদে আর আদির হাঙ্গাম চুকিয়েই এসেছি, এখন মন্টুটা এলেই হয়। আজ আর বেশি পড়ানো নয়, একটু নমনম করে পড়িয়েই ভাগিয়ে দেব, তারপর ঘুম, তোফা একখানা ঘুম। সেই কাল সকাল 8:30 পর্যন্ত। ঠিক এমন সময় মন্টু বইপত্র নিয়ে ঢুকলো। এসো এসো, এই খাটে বসেই পড়াই তোমায়। না স্যার, আমিও খাটে বসবো না। কেন? এমন খাট, এমন না, সেই জন্যে নয়। আপনি মাস্টার মশাই, গুরুজন, আপনার বিছানায় কি পা ঠেকাতে আছে আমার? বাবা বারণ করেছে। ও তাই, তাই বুঝি? আচ্ছা তাহলে চলো, চেয়ারেই বসি গে। কিন্তু যাই বলো, বেশ বিছানাটি কিন্তু তোমাদের ভারী নরম, বেশ আরাম হবে ঘুমিয়ে। এই কই দেখি তোমার বই। বিনস, বিনস মানে জানো? না। বিনস, বিনস মানে বরবটি। বরবটি এক রকমের সবজি, তার তরকারি হয়, আমরা খাই। বিনস দিয়ে একটা সেন্টেন্স করো দেখি, পারবে? হ্যাঁ। হ্যাঁ, আই হ্যাড বিন দেয়ার। সে কি? সে আবার কি? উফ, এতক্ষণে বুঝতে পারছি কেন তোমার মাস্টার টিকতে পারে না, কেন সবাই দুধ দাঁড় করে পালিয়ে যায়। আচ্ছা, এই যে সেন্টেন্সটা করলে, এর মানেটা কি বলো? মানে? কেন, এর মানে তো খুব সহজ। আপনি
আপনি বুঝতে পারছেন না? এর মানে হচ্ছে সেখানে আমার বরবটি ছিল। আই হ্যাড বিন দেয়ার। আমার ছিল বরবটি সেখানে। সেইটা ঘুরিয়ে ভালো বাংলায় হবে সেখানে আমার। থামো থামো, আর ভালো করে বোঝাতে হবে না তোমায়। আই হ্যাড বিন দেয়ার মানে আমি এখানে ছিলাম, বুঝেছো? তবে আপনি যে বললেন বিন মানে বরবটি, তাহলে আমি সেখানে বরবটি? তাহলে আমি সেখানে বরবটি ছিলাম বলুন। খুব সম্ভব তাই ছিলে তুমি। বি ডাবল ই বিন আর BEAN বিন কি এক হলো? একটা BEEN আর একটা BEAN, বানানের তফাৎ দেখছো না? BEE বিন হলো বি ধাতুর ফর্ম। হ্যাঁ বুঝেছি বুঝেছি স্যার, আর বলতে হবে না আমাকে। অর্থাৎ কি না, BEEN হলো মৌমাছির চেহারা। বি মানে মৌমাছি আর ফর্ম মানে চেহারা। আমি জানি। জানো তুমি? সকালেই জেনেছি। আপনি তখন চলে গেলে বাবা বললেন কি না, তোর নতুন মাস্টারমশাইয়ের বেশ ফর্ম। তখনই জেনে নিলাম। আমার চেহারা মৌমাছির মতো, জানতাম না তো। কিন্তু সে কথা যাক, যে BEANS মানে বরবটি, তা দিয়ে সেন্টেন্স হবে এইরকম: পিজেন্টস গ্রো বিনস, অর্থাৎ চাষারা বরবটি ফলায়, অর্থাৎ চাষারা বরবটি উৎপন্ন করে, বরবটির চাষ করে, বুঝলে? বুঝেছি। অমন করে ঘাড় নেড়ো না, ভেঙে যেতে পারে। তোমার তো আর আমার মতো মৌমাছির চেহারা নয়। বেশ, বুঝেছো যদি। এইরকম আর একটা সেন্টেন্স বানাও দেখি বিনস দিয়ে। হ্যাঁ হ্যাঁ, কি যেন, হ্যাঁ মানে পারলে না। এই ধরো, যেমন আওয়ার কুকস বিনস, আমাদের ঠাকুর বরবটি রাঁধে। এখানে তুমি কুক কথাটার দুরকম ইউজ পাচ্ছ, একটা নাউন আর একটা ভার্ব। আচ্ছা, আর একটা সেন্টেন্স করো দেখি। বাই হুক অর ক্রুক। এই তার মানে? মানে তার মানে আমি বলতে পারবো না। আপনি কুক দিয়ে একটা সেন্টেন্স করতে বললেন যে, তাই তো করলাম, করে দিলাম। তাই তো করে দিলে? বাই হুক অর ক্রুক? যদি আপনি মানে জানতে চান তো বাবাকে জিজ্ঞাসা করে আসতে পারি। বাবা প্রায় বলেন কথাটা, জেনে আসবো। আমি তোমাকে বিনস দিয়ে একটা সেন্টেন্স করতে বললাম না? ও, বিনস দিয়ে? বিনস তা বললেই হয়? এ তো খুব সোজা, কত সোজা আরো। বিনস দিয়ে, তাই বলছেন? বিনস, বিনস, এই যে বলে দিচ্ছি, দাঁড়ান দাঁড়ান। উই আর অল হিউম্যান বিনস। বলো কি, আমরা সবাই মানুষ বরবটি? তাই নাকি? হে, কেন? বাবাকে যে অনেকবার বলতে শুনেছি যে আমার হিউম্যান বিনস। ওহ, এখন বুঝতে পারছি। কি বুঝতে পারছেন স্যার? বুঝতে পারছি কেন তোমার মাস্টার টেকে না, কেন তারা ফাঁক পেলেই পালিয়ে যায়। কেন স্যার, বলুন না স্যার। দিনের পর দিন, মাসের পর মাস এই তোমাকেই তো পড়াতে হবে। কি করে তাহলে টিকবে? পড়াতে আসা, কুস্তি করতে তো আর আসা নয়। সেই জন্য নয়, সেই জন্য তারা পালায় না। রোজই যদি দুবেলা এরকম ধস্তাধস্তি করে পড়াতে হয়, তাহলেই তো আমি গেছি। তাহলে তাহলে আমাকেও পালাতে হবে দেখছি। আপনিও পালাবেন স্যার? পালাবো না তো কি করব? পরে পরে তোমার মার খাবো নাকি? তাহলে আমিও টিউশনির মায়া ছেড়ে, 30 টাকার মায়া ছেড়ে, মাসের পয়লা তারিখের প্রলোভন ত্যাগ করে, এমনকি তোমাদের অমন নরম গদির মায়া কাটিয়ে। নরম গদি? যা বলেছেন স্যার, মারাত্মক গদি, গদাও বলতে পারেন।
বাবা তো গদাই বলেন। না, সেটি হচ্ছে না, কিছুতেই পালাচ্ছি না আমি। হ্যাঁ, সে তুমি দেখে নিও। একজন অবশ্যই 29 দিন পর্যন্ত টিকে ছিল, আর একটা দিন টিকতে পারলে 30 টাকা পেয়ে যেত। 30টা টাকা পেত। হ্যাঁ, কিন্তু কিন্তু একটি দিনের জন্য 1 টাকাও পেল না। বেচারি, বোধহয় তার পাগল হতেই বাকি ছিল কেবল। হ্যাঁ স্যার, পাগল হয়ে যাবার ভয়েই পালিয়েছেন। হ্যাঁ, আর একটা দিন পড়াতে হলেই পাগল হয়ে যেত, কিংবা পাগল হয়েই পালিয়ে গেছে কিনা তাই বা কে জানে। তাও হতে পারে। তাই সম্ভব, নইলে 30টা টাকা কোনো সুস্থ মানুষ ছেড়ে যায় কখনো? ছাড়তে পারে, আপনি বলুন না। বলবো কি, ভাবতেও আমার বুক কাঁপছে, আমার আমার হৃদকম্প হচ্ছে। কি সর্বনাশ! কিন্তু কেন পালায় জানেন? বলবো, আমাকে পড়াবার জন্যে নয়, সেজন্যে নয় মোটে। গদাঘাত সহ্য করতে না পেরেই পালিয়ে যায়। গদাঘাতই বটে, একখানি গদাই তুমি বটে। পড়াশোনায় একেবারে গদাই লস্কর। আমি কিন্তু বাবু চাকরিও ছাড়বো না, আর পাগলও হব না, সে তুমি ঠিক জেনে রেখো। সে তুমি যাই পড়ো চাই নাই পড়ো, বোঝো ভালো, না বোঝো নাই বোঝো, আমি কেবল বই খুলে পড়িয়ে যাব, এই মাত্র। তোমাকে নিয়ে মোটেই মাথা ঘামাবো না, আর মাথায় যদি না ঘামাই পাগল হব কি করে? হবেন হবেন, ভয় নেই, হতেই হবে। পাগল না হয়ে আপনি পারবেন না। যা একখানা বেতন নিবারক রয়েছে। না, আমি বলবো না, বললে বাবা আমায় মারবে। না, আমার কোনো ভয় নেই, নির্বিকার ভাবে আমি পড়িয়ে যাব। আচ্ছা বলুন তো স্যার, বলবো? একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে। করো, আমি তো নির্বিকার, নিরাসক্ত, নিস্পৃহ। বেতন নিবারক বিছানা, এর ইংরাজি কি হবে স্যার জানেন? কি? বেতন নিবারক বিছানা? সে আবার কি? সে একটা জিনিস। বলুন না স্যার, ইংরাজি জেনে রাখা দরকার। ওরকম কোনো জিনিস হতেই পারে না। হতে পারে নাকি স্যার? হয়ে রয়েছে। আপনি জানেন না তাহলে ওর ইংরেজি? সে কথাই বলুন। ওর ইংরেজি? ওর ইংরেজি হবে পে সেভিং বেড। হলো না, হলো না বোধ হয়। সেভিং মানে তো কামানো। ছোটুলাল আমাদের চাকর, সে বেতন কামায়, বেতন নিবারকে শোয় না তো সে। তাকে অনেকবার বলা হয়েছে, কিন্তু কিছুতেই সে শোয় না। এই জন্যেই তো এই চাকরটা টিকে গেল আমাদের। বাবা ভারী দুঃখ করেন তাই। কি সব হেঁয়ালি বকছো? তোমারও মাথা খারাপ নাকি? কেন, তোমাকে তো কাউকে পড়াতে হয় না, তোমার নিজেকে তো নয়। তবে তবে কেন? আমার মাথা খারাপ? আমি কি বেতন নিবারকে শুই? বেতন নিবারক? না, কিচ্ছু ভাববো না। তোমার মাথা খারাপ হোক চাই নাই হোক, প্রতিজ্ঞা করেইছি মোটেই আর মাথা ঘামাবো না তোমার ব্যাপারে। একবার ঘামাতে আরম্ভ করলে তখন আর থামাতে পারবো না, পাগল হয়ে যাব নির্ঘাত। একজন 29 দিন পর্যন্ত টিকে ছিল, আর একটা দিন টিকলেই উফ, করে 30 টাকা। ছনছনে 30 মানে ঠনাঠন করে বাজিয়ে নিন। যাও যাও, শুতে যাও, আর পড়ানো নয়। অনেক পড়ানো গেল আজ, মাথা ঘেমে গেল। মাথা কেন, সারা গায়েই ঘেমে গেছে। আজ এই অবধি থাক, যাও ঘুমাও গে। আপনিও ঘুমন স্যার তাহলে। হ্যাঁ, ঘুমোবো বই কি, ঘুমোতেই তো হবে। তোফা একখানা ঘুম দিতে হবে এখন। চমৎকার এই নরম গদির বিছানায় উফ। দুবার আজ বউবাজার আর বাগবাজার, কালীঘাট আর শ্যামবাজার করতে হয়েছে। অনেক হাঁটা চলা গেছে। ঘুমে চোখ জড়িয়ে আসছে।
শুই গে। বলে মিহির আলো নিভিয়ে বিছানায় গিয়ে আশ্রয় নিল। আহ, কি নরম। মিনিট খানেক চুপচাপ, তারপরেই ভয়ঙ্কর এক আর্তনাদ শোনা গেল মিহিরের। উরি বাবা, ই ই কি কামড়ালো আমায়! উফ, সারা গায়ে হাজার হাজার ছুঁচ ফুটিয়ে দিল একসঙ্গে। উফ, বাবা রে, কি ব্যাপার? দেখি, আলোটা জ্বালিয়ে দেখি একবার। মিহির তড়াক করে লাফিয়ে উঠে ঝটপট আলো জ্বালিয়ে ফেলল। ও বাবা, এই যে দেখছি, এই যে দেখছি ছাড়পোকা! সর্বনাশ! এই যে কাতারে কাতারে ছাড়পোকা সারা বিছানাতেই! উফ, হাজার হাজার, লাখ লাখ, গুনে শেষ করা যায় না। হ্যাঁ তো, এই ছাড়পোকাই কেবল। ইস! মিহির বিছানা তুলে তুলে দেখতে থাকলো। হ্যাঁ, এই ধবধবে চাদরের তলায় এ কি ভয়াবহ আদর! নরম গদির তলায় এ কি নিষ্ঠুর গদাঘাত! বাহ! আলো দেখে সব পালাতে শুরু করেছে। ও বাবা, কুচকাচ করে চলে যাচ্ছে সব। আধুনিক সৈন্যবাহিনীর মতোই মার্চ করে যাচ্ছে। যুদ্ধের কায়দা কানুন সব এদের জানা দেখছি। মেরে কি হবে? এ কি আর মেরে শেষ করা যাবে? সমস্ত রাতটাই যদি ছাড়পোকাই মারবো, তাহলে ঘুমোবো কখন? না, চেয়ারে বসেই কাটাতে হলো আজ রাতটা। আর আলো? না, আলো জ্বালিয়েই রাখতে হবে। নিভলে কি জানি যদি চেয়ারে এসে আক্রমণ করে, যেরকম এরা লড়ুয়ে, বলা তো যায় না। উফ, এতক্ষণে বেতন নিবারক বিছানার মানে বুঝলাম। বুঝতে পারছি কেন মাস্টারেরা টেকে না। ও বাবা, কেবল ছাত্রই নয়, ছাড়পোকাও রয়েছে তার উপর। ঘরে বাইরে যুদ্ধ করে একটা লোক পারবে কেন? সামান্য একজন গ্র্যাজুয়েট বই তো না। তবু সে ভদ্রলোক 29 দিন জুঝেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আর পারলেন না। পাত্তারি গুটিয়ে পালাতে হলো তাকে। অ্যানিমিয়া নিয়ে নিমতলার দিকেই কেটে পড়েছে কিনা কে জানে। 30 টাকার মাইনের মাস্টার রেখে বেতন না দিয়েই ছেলে পড়ানো, মাসের পর মাস মাস্টার বদলে। ইস, আবদার কম নয়। না, ভদ্রলোক কেবল উদার মদ নন, বেশ রসিকও দেখছি, দারুণ রসিক। পরদিন সকাল, মন্টুদের বৈঠকখানা। মন্টুর বাবা আনন্দবাজার দেখছেন, মন্টুও বসে আছে। এমন সময় মিহির প্রবেশ করল। এই যে বাপু, কেমন ঘুম হলো রাত্রে? তোফা, অমন বিছানায় ঘুম হবে না? বলেন কি আপনি? ও, তা বেশ বেশ, ঘুম হলেই ভালো। জীবনের বিলাসী হলো গিয়ে ঘুম। তা তোমার ঘুম বোধ হয় একটু বেশি জমাট, বেশ একটু জমাটি না? আগে সে কথা আর বলবেন না। একবার আমি ঘুমিয়ে ঘুমিয়ে পাশের বাড়ি চলে গিয়েছিলাম, কিচ্ছু টের পাইনি একদম। হ্যাঁ, বলো কি হে? আগে হ্যাঁ, আমাদের বাড়ি বর্ধমান কিনা শুনেছেন বোধহয়। সেখানে বেজায় মশা, মশারি না খাটিয়ে শোবার জো নেই। একদিন পাশের বাড়িতে কি যেন দরকারে ডেকেছিল আমায়, কিন্তু ভুলে গিয়েছিলাম কথাটা। যখন শুতে যাচ্ছি তখন মনে পড়ল, কিন্তু তখন রাত হয়ে গেছে অনেক। অত রাত্রে কে যায়? আর দরজা টরজা বন্ধ করে সব তারা শুয়ে পড়েছে তখন। আমি করলুম কি, সেদিন আর মশারি খাটালুম না। পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো, তখন দেখি পাশের বাড়িতেই আমি শুয়ে। কিরকম? সে আবার কিরকম? মশাই টেনে নিয়ে গিয়েছিল মশাই, সেই জন্যই তো রাত্রে মশারি খাটাইনি। অনায়াসে পাশের বাড়ি যাবার ওইটাই সহজ উপায় কিনা সেখানে। মশাতেই যখন কিছু করতে পারেনি, তখন আর কিসে কি করবে তোমায়? তুমি দেখছি টিকেই গেলে। আমার কিন্তু একটা নিবেদন আছে মশাই, কয়েকটা টাকা আমার বেতন থেকে আগাম দিতে হবে আমাকে। ছাড়পোকার অর্ডার দেব। ছাড়পোকার অর্ডার? কেন? সে আবার কি জন্য? ও, আপনি জানেন না বুঝি? ছাড়পোকার মতো এমন মস্তিষ্কের উপকারী মেমারি বাড়ানোর মহৌষধ আর দুটি নেই। বিলেতে গিয়ে রীতিমতো ছাড়পোকার চাষ হয়, সেই জন্য। গাধা ছেলে তো সব দেশেই আছে,
কাজে লাগে তাদের। কিরকম কিরকম? বিলেতে ছাড় পোকার চাষ হয়, দাম দিয়ে কেনে লোক, আমদানি রপ্তানি হয়, তুমি জানো? আমি বেচতে পারি, হাজার হাজার লাখ লাখ যত চাও। তো বেচুন না, আমি কিনে নেব, আমার নিজের কাজে লাগবে। ছাড় পোকার রক্ত ব্রেনের পক্ষে ভারী উপকারী। একটা ছাড় পোকা ধরে নিয়ে এই এই এমনি করে মাথায় টিপে মারতে হয়। এই রকম হাজার হাজার লাখ লাখ ছাড় পোকার রক্তে এক ছোটা ব্রেন। বিয়ে পাশের সময় আমি নিজেই পরীক্ষা করে দেখেছি, সারা বছর ফাঁকি দিয়ে ফেল না হয়ে আর যায়নি। এমন সময় বিলিতি এক কাগজে ছাড় পোকার উপকারিতা পড়া গেল। বিলিতি কাগজে? বিলিতি কাগজেই তো। অমনি সমস্ত মেষ খুঁজে সবার বিছানা তন্ন তন্ন করে যেখানে যা ছাড় পোকা ছিল সব সদ্য ব্যবহার করলো। পরীক্ষা দেবার তখন মাত্র 3 দিন বাকি। তারপর ফল যা পেলুম নিজের চোখেই দেখুন না, আমার কাছেই আছে। বিএ পাস করলুম উইথ ডিস্টিংশন। বুক পকেট থেকে সার্টিফিকেটখানা বার করে মন্টুর বাবার মুখের ওপর মেলে ধরল মিহির। হ্যাঁ তাই তো, সত্যি তো, একটা কথাও মিথ্যে নয়। এই তো এই তো লেখাই রয়েছে এখানে, পাস্ট উইথ ডিস্টিংশন লেখাই রয়েছে বটে। এমন বস্তু ছাড় পোকা কে জানতো? সবাই জানে, বড় বড় ডাক্তাররা পর্যন্ত। কে না জানে? যারা এই বিলিতি কাগজ পড়ে তারাই জানে। যাক, পয়সা খরচ করে তোমাকে আর ছাড় পোকা কিনতে হবে না, তোমার বিছানাতেই রয়েছে হাজার হাজার লাখ লাখ যত চাও। তোমার ভয়ানক ঘুম বলে তাই জানতে পারোনি। বলেন কি? এতক্ষণ তবে বলেননি কেন আমায়? অনেকখানি ব্রেন করে ফেলতুম তাহলে। কিন্তু এবেলা যে আমার নিমন্ত্রণ রয়েছে ভবানীপুরে, এখনই বেরোতে হবে যে। আচ্ছা থাক, সন্ধ্যের মুখে ফিরে সবার আগে এগুলো সৎ ব্যবহার করব, তারপর পড়াবো মন্টুকে। মিহির চলে যাওয়ার পর মন্টু এবং মন্টুর বাবা মুখ চাওয়াচাই করতে লাগলেন। মন্টু, কি বাবা? ছাড় পোকার সঙ্গে ব্রেনের যে একটা সম্পর্ক আছে, খুব নিকট সম্পর্কই রয়েছে। অনেক দিন ধরেই কথাটা আমার মনে হয়েছে। ছাড় পোকার ব্রেনটাই একবার ভাব দেখি, সেইটাই কিছু কম নাকি? ভাবলে অবাক হয়ে যাবি তুই। হ্যাঁ বাবা। দেখ না, খুঁজ করে এসে তোকে কামড়েছে, তখনই উঠে দেশলাই জেলে দেখ, আর তাকে দেখতে পাবি নে। কোথায় যে পালিয়েছে তার পাত্তা নেই। ধর, মানুষ যে দেশলাই আবিষ্কার করেছে এই বৈজ্ঞানিক খবর অবধি ওদের জানা। ভেবে দেখ তো একবার। হ্যাঁ বাবা। এটা কি কম ব্রেন হলো তুই বল? আর এ ব্রেন তো ওদের রক্তেই, কেননা ওদের তো আর মাথা নেই। মাথার কটটুকু, ওদের গায়ে ওদের ব্রেন। হাড়ে হাড়ে হাড়ই তো নেই ওদের, রক্তে রক্তে ওদের বুদ্ধি। ঠিক বলেছে মিহির। তুই কি বলিস মন্টু? হ্যাঁ বাবা। তারপর ছাড় পোকার সঙ্গে শিক্ষার সম্বন্ধ বড় কম নয়। ছাড় পোকার বিস্তারের সঙ্গে সঙ্গে শিক্ষার বিস্তারও বাড়ে। ট্রামে, বাসে, সিনেমায় যেমন ছাড় পোকা বেড়েছে, তেমনি হু হু করে খবরের কাগজের কাটতিও বেড়ে গেছে। যায়নি কি? এই আনন্দবাজারেই দেখ না, আজকের নিট বিক্রয় সংখ্যা 1,65,565। হ্যাঁ বাবা। কেন, সেদিন দেখলি নে? বায়োস্কোপে আমাদের চোখের সামনেই 10 আনার সিটে একটা কুলি বসেছিল, তোর মনে নেই? হ্যাঁ বাবা। লেখাপড়ার কিছুই জানে না, 2 মিনিট না বসতেই 10 পয়সা খরচ করে একখানা আনন্দবাজার কিনে বসলো। এতে শিক্ষার বিস্তার হলো নাকি? মন্টু, তুই কি বলিস? হ্যাঁ বাবা। চল চল তবে এক কাজ করি কে, তোর মাস্টারমশাই ফেরবার আগে আমরাই ছাড় পোকাগুলোর সদ্ব্যবহার করে ফেলি গে। ব্রেন তো তোরও দরকার, আর আমারও। আমার মেমোরিটাও দিন কত থেকে যেন কমে আসছে। সেদিন শ্যামবাবুকে দেখে মনে হলো গোবর্ধন বাবু, আর গোবর্ধন বাবুকে দেখে মনে হলো শ্যামবাবু। এ তো ভালো কথা নয়। কি বলিস মন্টু? শ্যামবাবুর কাছে আমি টাকা পাই, আর এদিকে গোবর্ধন বাবু হলো গে আমার পাওনাদার। কি ভয়ঙ্কর গোলমাল ভেবে দেখ। হ্যাঁ বাবা। মন্টুর পড়বার ঘর। সেদিনেরই সন্ধ্যা, দেওয়াল ঘড়িতে 8টা। মন্টু একা একা বসে পড়াশোনা করছে। মিহির হঠাৎ প্রবেশ করল।
আপনার এত দেরি হলো যে স্যার? বন্ধুর বাড়িতে আটকে গেছিলাম, সমস্ত দুপুরটা ঘুমিয়ে কি বলে কি যা খাটনি গেছে আজ। সারা দুপুরটা ঘুমিয়েছেন বুঝি? না না, ঘুমোবো কেন, কাল সমস্ত রাত অমন তোফা ঘুমাবার পর আবার কারোর ঘুম পাই নাকি? হে কি যে বলো, বললুম না ভারী খাটনি গেছে। বন্ধুর বাড়ি পেল্লায় এক ভোট ছিল কি না। ও তাই বলুন। বিশ্রী একটা গন্ধ পাচ্ছি যেন, কোত্থেকে একটা কেমন যেন বিভৎস ভারী একটা দুর্গন্ধ আসছে না? মনে হচ্ছে খুব কাছ থেকেই যেন পাচ্ছি গন্ধটা। এই যে তোমার কাছ থেকেই না? নতুন ধরনের এসেন্স মেখেছো নাকি কিছু? তোমার গা থেকেই আসছে যেন গন্ধটা। গা নয়, মাথা থেকে স্যার। কিসের গন্ধ? ছাড় পোকার। ছাড় পোকার? সে কি? আপনি চলে যাবার পর বাবা আর আমি দুজন মিলে বেতন নিবারকের সমস্ত সার পোকা শেষ করেছি, মেরে মেরে শেষ করেছি। আমাদের মাথাতেই টিপে টিপে মেরেছি। বলো কি? হ্যাঁ স্যার, সট্টুলালকেও বলেছিলাম, কিন্তু সে বেটা মোটেই ব্রেন চায় না, বলে যে বরেন সে হামারা কা হবে। কিন্তু স্যার আর একটাও ছাড় পোকা নেই আপনার বিছানায়। সিংহনাদ করে মিহির চেয়ার ছেড়ে এক লাফিয়ে বিছানায় গিয়ে শটান শুয়ে পড়ল। এ কি হলো বাবা? মন্টুর চিৎকারে মন্টুর বাবা ছুটে আসলেন। ছোটুলালও সঙ্গে এলো। কি হয়েছে রে মন্টু, কি হলো? কাহুয়া কাহুয়া। ছাড় পোকা নেই শুনে মাস্টারমশাই অজ্ঞান হয়ে পড়েছেন। তা তুই বলতে গেলি কেন? শোকের প্রথম ধাক্কায় ওরম হয়, ওরমটা হয়েই থাকে। বারণ করলুম না তোকে? অতগুলো ছাড় পোকার মৃত্যু শোক পুত্র শোকের চেয়ে কম কি? হ্যাঁ, কম কথা নয় তো। আমি কি করে জানবো যে উনি অমন করবেন? মুখে জল ছিটাইলে উনকোর জ্ঞান হতে পারে আভি, এখনই হয়ে যাবে জ্ঞান। জল ছেটাবো বাবা? আনবো এক বালতি জল? অজ্ঞান অবস্থাতেই মিহির বলল, কাজ নেই বাপু, জ্ঞান হলে যদি কামড়ে দেয় রাগের মাথায়। প্রথম শোকের ধাক্কাটা কেটে যাক আগে, এক আধ দিন অজ্ঞান হয়ে থাকলেই কেটে যাবে ওটা। সময় হচ্ছে শোকের একমাত্র ওষুধ। কথায় বলে টাইম ইজ দি বেস্ট হিলার। শুনিসনি মন্টু? হ্যাঁ বাবা। এই শুনেছিস, আমাদের নিরঞ্জন নাকি বিয়ে করেছে। কে? ওই পরোপকারী নিরঞ্জন? শ্বশুর খুব বড় লোক, শ্বশুরের টাকায় ব্যারিস্টারি পড়তে বিলেত যাবে নাকি। বলিস কি রে? নিরঞ্জন তাহলে একদিনে কি নিজেকে পর বলে বিবেচনা করতে পেরেছে? তা না হলে নিজেকে ব্যারিস্টারি পড়তে বিলেতে পাঠাচ্ছি কি করে? নিজেকে পর বলে ভাবতে না পারলে নিজের প্রতি এতখানি পরোপকার করা তো তার পক্ষে সম্ভব নয়। বাঁচা যায় তাহলে, ওর পরোপকারের খপ্পর থেকে আমরা বাঁচি। স্কুলে পড়ার সময় কি জ্বালানোটাই না জ্বালিয়েছে। তোর মনে আছে সেইবার সেই ফুটবল ম্যাচ জিতে ফেরার সময় তেষ্টাই প্রাণ যাচ্ছে, সামনে লেমনেডের ঝুড়ি, ও কিছুতেই দেবে না জল খেতে। বলছে এত দৌড়ঝাঁপের পর জল খেলে নাকি সর্দি গরমি হবে, হার্ট ফেলও করতে পারে। মনে আছে বই কি? আমরা যত বলি করে করুক আমাদের হাট, তোমার কি? ও ততই বলে আহা মরে যাবে যে। যতই বলি যে জল না খেলেও তো মারা যাব, তা দেখছো না, ও ততই বলে সেও ভালো, তা বলে হার্ট ফেল করে কি সর্দি গরমি হয়ে তোমাদের মরতে দিতে পারি না। দিল না জল খেতে। সেদিন কি ইচ্ছা হয়েছিল জানিস? ইচ্ছা হয়েছিল যে আর একবার ম্যাচ খেলা শুরু করি নিরঞ্জনকেই ফুটবল বানিয়ে, কিংবা ওকে ক্রিকেটের বল ভেবে নিয়ে লেমনেডের বোতলগুলো ব্যাটের মতো কাজে লাগাই।
এই নিরঞ্জন, এই যে নিরঞ্জন, তোমার কথাই হচ্ছিল। বলি চুপি চুপি বিয়েটা সারলে, একবারও তো খবর দিলে না বন্ধুদের। জানি আমাদের ভালোর জন্যই খবর দাওনি, অনেক কিছু ভালো মন্দ খেয়ে পাছে পেটের অসুখে মারা পড়ি, সেই কারণেই কাউকে জানাওনি। হ্যাঁ, কিন্তু না হয় কিছু নাই খেতাম আমরা, বিয়েটাই দেখতাম কেবল। বউ দেখলে তো কানা হয়ে যেতাম না নিশ্চয়ই। কি যে বলো, বিয়েই হলো না তো বিয়ের খাওয়া। তবে যে শুনলাম বিয়ে করে বড়লোক শ্বশুরের টাকায় ব্যারিস্টারি পড়তে বিলেত যাচ্ছ। বাজে কথা, বাজে কথা। ভুলেও নিজের উপকার করব তোমরা তাই ভেবেছ আমাকে? হ্যাঁ, পাগল। ভাবছি তোদলাদের জন্য একটি স্কুল খুলব। মুখবধির বিদ্যালয় আছে, কিন্তু তোদলাদের জন্য তো কিছু নেই। অথচ কি সম্ভাবনাই না রয়েছে ওদের মধ্যে। কি কিরকম জানো না? আরে প্রসিদ্ধ বাগদি ডিমস্থিনিস আসলে কি ছিলেন? আরে তোদলাই তো। মুখে মার্বেলগুলি রাখা প্র্যাকটিস করে নিজের তোদলামি সারিয়ে ফেললেন। অবশেষে তিনি এত বড় বক্তা হলেন যে অমন বক্তা পৃথিবী কখনো দেখেনি। সেটা সেই মার্বেলগুলির কল্যাণেই কিংবা তোদলা ছিলেন বলেই। কিসের যে হলো তা আমি বলতে পারবো না। বোধহয় ওই দুই কারণেই। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আমিও স্থির করেছি বাংলাদেশের তোদলাদের সব ডিমস্থিনিস বানাবো। তোদলা তো তারা রয়েছে, এখন দরকার খালি মার্বেলগুলির। তাহলেই ডিমস্থিনিস বানাবার আর কি বাকি রইল? তা বটে। নেই আবার, বক্তার অভাবেই তো দেশটা মাটি হচ্ছে। দেশের এত দুর্গতি, লোককে কাজে প্রেরণা দিতে তো বলতে হবে, আর বলে বোঝাতে হবে। বক্তা চাই আগে, শত সহস্র বক্তা চাই। তা না হলে এই ঘুমন্ত দেশ কি জাগবে? কেন এই বক্তৃতা ভালো লাগে না তোমার? খুব ভালো লাগে থেমে যাওয়ার পর, কিন্তু যখন চলতে থাকে তখন মনে হয় কালারাই এই দুনিয়ায় সুখী। কালারাই? তাহলে আমি এমন বক্তা তৈরি করব যারা শুধু মানুষের চোখ ফোটাবে না, কালাদের কানও ফাটিয়ে দেবে। হ্যাঁ। কি কি বললে? কান ফুটো করে দেবে? নিশ্চয়, না হলে বক্তা কিসে, বক্তৃতা কি? হ্যাঁ, তাহলে ভেবে দেখো, দেশের জন্য চাই বক্তা, আর বক্তার জন্য চাই তোদলা। হ্যাঁ, কেননা ডিমস্থিনিসের মতো বক্তা কেবল তোদলাদের পক্ষেই হওয়া সম্ভব। যেহেতু ডিমস্থিনিস নিজে একজন তোদলা ছিলেন, অতএব ভেবে দেখলে তোদলালাই আমাদের ভাবি, আশা, ভরসা, আমাদের দেশের ভবিষ্যৎ। হ্যাঁ, কি কি ভাবছো? কি ভাবছি কি করে তোতলা হওয়া যায়। তোদলাদের একটা স্কুল খুলবো, সবই ঠিক। বিস্তর তোদলাকে রাজিও করিয়েছি। এখন একটা স্কুলের পছন্দসই নাম পেলেই হয়। ভালো নামের অভাবে স্কুলটা খোলা হচ্ছে না। আরে নামের আবার অভাব কি? একটা নাম ঠিক করে দাও না ভাই, নাম না হলে কি চলে? কেন, নাম তো পড়েই আছে, নিঃস্ব ভারতী। খাসা নাম, চমৎকার। নিঃস্ব ভারতী? তার মানে? ভারতী মানে বাক্য। বাক্য যাদের নিঃস্ব কিনা থেকেও নেই, তারাই হলো গিয়ে ওই নিঃস্ব ভারতী। ও নাম দেওয়া চলবে না। বিশ্বভারতী ভাববে তাদের দেখে তাদের থেকেই নামটা চুরি করেছে, তারা আপত্তি করতে পারে। কিন্তু বড্ড লম্বা হলো না? তা তো হলোই। যেদিন দেখবে তোমার ছাত্ররা তাদের স্কুলের পুরো নামটা অবলীলায় উচ্চারণ করছে, গড় গড় করে গড়িয়ে দিচ্ছে, আটকাচ্ছে না কোথাও, সেই দিনই বুঝবে তারা পাশ করে গেছে। তখন তারা সেলামটুকে বিদায় নিতে পারে, কিংবা জিভ দেখিয়ে। নামকে নাম, কোশ্চেন পেপারকে কোশ্চেন পেপার। হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। এই নামটাই থাকলো, তবে এই নামটাই থাকলো, নিঃস্ব ভারতী। খাসা নাম। অনেক দিন থেকে স্কুলটা দেখতে আসবো আসবো ভাবি, জানিস,
কিন্তু সময়ের অভাবে আর আসা হয়ে ওঠে না। আমিও ভাবছিলাম, কিন্তু অবকাশ পাই না। তারপরে সঙ্গী না পেলে কোথাও যাবার উৎসাহ হয় না আজকাল। আমারও তাই। আজ তোকে পেলাম বলেই এধারে আসা হলো। কিন্তু অনেক দিন থেকেই নিরঞ্জনের স্কুলের খবর কানে আসছিল। নিরঞ্জন এদিকে দেশের আর দশের উপকার করে মরছে, আর আমরা যে এখানে এসে ওকে একটু উৎসাহ দেব, এটুকু আমাদের সময় হয় না। ধিক আমাদের। মার্বেলগুলির কল্যাণে নিশ্চয়ই অনেকের তোদলামি সেরেছে এতদিনে। ডিম সিনিসের মতো বক্তা বানাতে মার্বেলের গুলি অব্যর্থ। আর তাছাড়া মার্বেলগুলির আরও উপকারিতা আছে। তাই নাকি? হ্যাঁ, যেমন দাঁত শক্ত করা, মুখের হাঁ বড় করা। বাবা। হ্যাঁ, আনুষঙ্গিকভাবে এসবও হয়ে যায়। বাহ। এসব লাভ নেওয়া কম নয়। কাকে চান? মাস্টার কাকাকে, মামাকে কি বাবাকে, কারুকে আমরা চাই নে। নিরঞ্জন আছে। মাস্টার বাবুকে খুঁজছেন আপনারা? দেখে দিচ্ছি। আমি এই স্কুলের ক্লার্ক। বাহ, নিরঞ্জনের বেশ রুচি আছে। হ্যাঁ, তোদলামির স্কুলে ক্লার্কও তোদলা দেখে রেখেছে। মন্দ নয় তো। এই যে অনেকদিন পরে। হ্যাঁ রে, এই তোদলাদের পাল্লায় পড়ে নিরঞ্জনও তোদলা হয়ে গেল নাকি? তা বোধহয় ঠাট্টা করছে আমাদের সাথে। তা খবর সব ভালো তো? মন্দ কি, কিন্তু তোমার খবর তো ভালো বোধ হচ্ছে না। তোদলামি প্র্যাকটিস করছো নাকি? কবে থেকে? প্র্যাকটিস করবো কেন? তোদলামি কি কেউ প্র্যাকটিস করে? তবে তোদলামিতে প্রমোশন পেয়েছে বলো। ভাই, হিরো হিরণাক্ষ বলতে যদি তোমার কষ্ট হয়, মুখে বাঁধে, না হয় তুমি আমাকে হিরণ্যকশিপুই বলো। কশিপুর মধ্যে দ্বিতীয় ভাগটি নেই। ভাই, হিরণ্যকশিপু আমার এই সেনাটো বুঝেছি বুঝেছি, তোমার এই স্যানাটোজেন। তারপর? স্যানাটোজেন? আমার স্কুল হলো গিয়ে স্যানাটোজেন? আরে স্যানাটোজেন তো একটা ওষুধ। আহা, ধরেই নাও না হে, তোমার স্কুলে তো একটা ওষুধ বিশেষ, তোদলামি সারানোর একটা ওষুধ নয় কি? তা বটে। তা তোমার ছাত্ররা কদ্দূর ডিম সিনিস হলো? ডিম হয়েছে? বলো কি? তা অর্ধেক যখন হয়েছে, তখন এই পুরোটা হতে আর বাকি কি? বাকিটাও হয়ে যাবে, ঘাবড়িও না, লেগে থাকো। আর হবে না। মার্বেলই মুখে রাখতে পারে না তো কি করে হবে? মুখে রাখতে পারে না? এই কেন কেন পারে না? সব গিলে ফেলে। গিলে ফেলে? হ্যাঁ, গিলে ফেলে? তাহলে আর তোদলামি ছাড়বে কি করে? সত্যি তো। তা তুমি নিজে একটা সারিয়ে ফেলো, যেমন করে হোক মার্বেল টার্বেল মুখে রেখে যা করে হয়। রোগের গোড়াতেই চিকিৎসা হওয়া দরকার, দেরি করা ঠিক না। আমার যে পেপসিয়া আছে, হজম করতে পারবো কেন? ডিসপেপসিয়া থাকলে তোদলামি ছাড়ে না বুঝি? আর আমার কি পাথর হজম করার বয়স আছে? কেন পাথর হজম করতে হবে কেন? আমিও যে গিলে ফেলি। তাই তো, ভারী মুশকিল তো তাহলে। ছেলেরা সব নিয়ম মতো বেতন দেয় তো? সব ফ্রিজে অনেক সালাসাদি করে আনতে হয়েছে। তবে তোমার চলছে কি করে? কেন? মার্বেল বেচে একজন 10টা 12টা করে খাই রোজ। ওগুলো মুখে রাখা
আরে শক্ত। বটে? বলো কি? হ্যাঁ, এই আমিও কি তোতলা হয়ে গেলাম নাকি? ভারী মারাত্মক জায়গা, এখানে আর থেকো না, পালাও পালাও পালাও। শেষ হলো আজকের শ্রুতি নাটক তোতলামি সারানোর স্কুল। নাটকটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কলাকাননের সাথে যুক্ত থাকতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শ্রোতা বন্ধুরা, আপনাদের জানা কোনো গল্প বা নাটক আমাদের চ্যানেলে শোনাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন kolakanongroup@gmail.com এই অ্যাড্রেসে। আরও একটি মজার শ্রুতি নাটক নিয়ে আমরা শীঘ্রই আসতে চলেছি, সঙ্গে থাকুন। ধন্যবাদ। অবশেষে নতুন আবাসে এসে ওঠা গেল। বাসস্থানও বলা যায়, কিন্তু তাহলেও বাস্তু সমস্যার বাস্তব সমাধান হলো একটা। বাড়ি একবার ছাড়লে কি এই বাজারে মেলে আর? বিনি বলেছিল মিলবে, আর বাত মিলবে, কিন্তু পরে দেখা গেল তা অলবাত, নিছক কথার কথাই। বাড়িওয়ালা নাকি তাকে কথা দিয়েছিল যে আমাদের অবর্তমানে তিনি বাড়ি ভাড়া দেবেন না কাউকে। আমরা না আসা পর্যন্ত বাসা তার ফাঁকাই থাকবে। বাড়িওয়ালা ভদ্রলোক, এবং ভদ্রলোকের হচ্ছে এক কথা বলে বিনি তার নিজের কথা বলল। বাড়ি যখন খালি থাকবে তখন খালি খালি ভাড়া গোনা কেন? উচ্চ গণিতের মধ্যে না পড়লেও বিনির কথাগুলি তুচ্ছ করবার মতো নয়, গণনা করবার মতনই বটে। ভাড়ার টাকার মতোই দামি কথা বলতে কি। অতএব বিনির কথায় উক্ত ভদ্রলোকের কথা তার মধ্যে উচ্চ। বাড়ি ছেড়ে পা বাড়ালাম। কলকাতা থেকে ছাড়ান পেয়ে বেশ কিছুদিন টোটো করে বেড়ানো গেল এখানে সেখানে, নানা প্রদেশে নানান হড্ডা বড্ডা খেয়ে পরিশেষে নিজের দ্বার দেশে ফেরত এসে দেখলাম, ওমা এ কি, বাড়ির একেবারে তালাক হয়ে গেছে যে। বাড়িটা হ্যাঁ মানে ফাঁকাই রয়েছে বটে, কিন্তু তার মধ্যে ঢোকার কোনো ফাঁক নেই, তালা বন্ধ একদম। এবং এ তালা সে তালা নয়, মানে আমরা যে তালা মেরে গেছিলাম কার দয়ায় সেটা মারা পড়েছে ইতিমধ্যে। দেখা গেল বিনির কথাগুলো নিতান্তই কথার কথা, বাড়িওয়ালার কথা তার মধ্যে গুচ্ছ। টাকার মতোই দামি কথা যে তার কোনো ভুল নেই, তেমনি আবার টাকার মতোই বাজে, মানে রূপোর টাকার মতোই বাজতে থাকে আর কি। বাড়িওয়ালা ভদ্রলোক, আর ভদ্রলোকের এক কথা। ভদ্রলোক স্পষ্টই জানালেন যে তিনি যা বলেছিলেন তার সেই কথাই পাক্কা। বাড়ি তিনি খালিই রাখবেন, ভাড়া দেবেন না, কাউকেই নয়। তা আমাদের অবর্তমানেই কি, আর আমরা এসে বর্তমান হলেই বা কি। এবং একবার যখন আমরা নিজ গুণে উঠে গেছি, তখন সেই গুণফলের ওপর নতুন করে ফের যোগের আঁক কষতে তিনি বসবেন না, কোনো অনুযোগ রাখবেন না কারো। তার বাড়ির ভাগ্যে কাউকে ভাগ বসাতে দিতে রাজি নন। তার সেই এক কথা, তখনও এখনও বলেই তিনি তার এক কথার সঙ্গে আরও অনেক কথা তুললেন, সব কথা খুললেন একে একে। আমাদের তোলার জন্য তিনি থানা পুলিশ করেননি তা সত্যি, যাননি আদালতেও। সাদা পথে যে সুবিধে হবে না কেমন করে যেন তিনি বুঝেছিলেন। বাঁকাচোরা পথে ঘুরেছেন প্রচুর, তলে তলে চেষ্টার তাঁর কসুর ছিল না আমাদের তুলবার। নিজেই তিনি বিশদভাবে বিবৃত করলেন। পাড়ার কাছাকাছি সাম্প্রদায়িক দাঙ্গাটা জানা গেল তাঁরই বাঁধানো। একদল হিন্দু লুঙ্গি পরে আর একদল ধুতি পরা হিন্দুকে ধরে ঠেঙিয়েছে। এর জন্যে হতাহত কেউ না হলেও দুদলকেই বেশ টাকা খসাতে হয়েছে তাঁর। ভূতের ভয় দেখিয়ে ভাড়াটে ভাগানোর সেকেলে কায়দার নতুন সংস্করণ এটা। তবুও আমরা নড়িনি।
প্রাণ হাতে করে বাস করেছি, কিন্তু প্রাণ থাকতে বাসা বেহাত করিনি। আমাদের বাড়িতে ইঁট ছুঁড়েছিলেন, সিঁদেল চোর ছেড়েছিলেন, তবুও আমরা অনড় থেকেছি। পাড়ার জমাদারকে ঘুষ দিয়ে আমাদের বাড়ির সামনে ডাস্টবিন খাড়া করা তাঁরই কীর্তি। আশা ছিল যত বড় হনুমানই হোক, গন্ধমাদনের আমদানিতে লাফিয়ে না উঠে পারবে না। কিন্তু বৃথাই। বাড়ির গালাগা নিজের দিকটাই রেডিও বসিয়েছিলেন, লাউড স্পিকার সমেত, কিন্তু বেতার জগৎ হার মেনে গেল বেতরিবৎ আমাদের কাছে। শেষ পর্যন্ত তার পাশের বস্তিতে বলতে কি রোয়া ওলাদের এনেও বসালেন তিনি। সারাদিন ধরে ঢং দেখে নয়, শুনে তাদের অবিশ্রাম ধনৎকারে যদি আমাদের টনক নড়ে, চিত্তির যদি চির খায় লোহার ঘায়। কিন্তু কি আশ্চর্য, লোহার লক্কর পাশাপাশি বাস করতে লাগলো। কিছুতেই কিছু হয়নি। কলকাতার প্লেগ তাঁর আমদানি কিনা জানা যায়নি যদিও, তবে কালীঘাটে মেনেছিলেন। হে মা কালী, আর কিচ্ছু চাই নে মা। ভূমিকম্প, তাছাড়া তো দেখছি হতভাগ্যদের ভাগানো যাবে না। ভূমিকম্প দাও মা, ভূমিকম্প। তাতে আমার ঘর বাড়ি চলে যাক তো যাক, কিন্তু ওরাও যাক। আমার বাড়ি ঘরদোর ভেঙে পড়ুক ওদের ঘাড়ে, কড়ি বর্গা সমেত রসাতলে যাক ভাড়াটেদের সাথে। রক্ষা করো মা, রক্ষা করো মা, রক্ষা কালী, দয়া করো মা, তাই করো, তাই করো। এই বাড়ি আর ইহলোক যাতে আমরা একসঙ্গে ত্যাগ করি, এমনকি আমাদের কলকাতা লীলা সংবরণ করেও সে প্রার্থনা জানাতেও তিনি দ্বিধাবোধ করেননি। অবশেষে এত কাণ্ডের পর মা কালী যখন মুখ তুলে চাইলেন এবং এই মা কালরাও, তখন পাকা ঘুঁটি তার পাকা বাড়ি হাতে পেয়ে সাত করে আবার তিনি কাঁচাবেন, এত বড় আহম্মক তিনি নন। তাঁর সাপ কথা। তার পরের কথা বিনির কথাই, সেও বেশ পরিষ্কার। সে বললে, অন্য বাড়ি দেখো দাদা। আর এক দামি কথা, টাকার মতোই ট্যাঁকসই, ট্যাঁক ট্যাঁক করে বলা যায় বেশ, কিন্তু দেখো বললেই কি আর দেখা মেলে? বাড়ি হচ্ছে ভগবান আর বীজাণুর ন্যায়, সর্বত্রই ছড়িয়ে, কিন্তু যতই তার বাড়াবাড়ি থাক, দেখতে চাইলে কিছুতেই দর্শন দেন না, দর্শনই দিলেও নয়। আরও সব বাড়িওয়ালাদের বাজিয়ে দেখি, বাড়ি বাড়ি আগিয়ে দেখি বাগিয়ে আনা যায় কিনা চাঁদদের, কিন্তু সে ঠিক হাত বাড়িয়ে চাঁদ ধরবার মতনই যেন। যতই আমরা কাতর হই না কেন, হৃদয় তাদের পাথর। বইয়ে লেখে কোনো পাথর উল্টাতে কসুর করো না, করিও নে আমরা, কিন্তু অমন ভরিক্কি পাথরও যে কি করে সাবানের মতোই পিছলে যায়, আটাই যায় না কিছুতেই। উল্টাবো কি? আর পাথরও কি কম? ভুঁড়ি টুড়ি সব মিলিয়ে এক একজন 20-22 টনের কম নন। কিন্তু হলে কি হবে? ধরতে গেলে আটার ভেতর সোপস্টোনের মতো ধরাই যায় না একদম। বিনিকে নিয়ে ইনিয়ে বিনিয়ে কাঁদুনি গিয়েও কিছু হলো না, কারোর কাছেই না। বিনির মধুর হাসির বিনিময়েও নয়। কোনো বাড়ির পাথরই গলল না, গলতে দিল না আমাদের। কারো বাড়ির দরজা দিয়ে অকুল পাথারেই পড়ে রইলাম আমরা। মরিয়া হয়ে খবরের কাগজে চড়া হওয়া গেল। বাড়ি খালির বিজ্ঞাপন খুঁজি আর খালি বাড়ির বিজ্ঞাপন ছাড়ি। বাড়ি চাই, ফ্ল্যাট চাই, ঘর চাই, কিন্তু এত ঢাকঢোল পিটেও কোনো ফল হলো না। নিদেন একটা মাঠ কোঠা পেলেও হয়, তাও চাইলাম কাগজের মারফত, যে কোনো পাড়ায়। সাবস্তি চাইনে, বস্তি হলেও খুশি। এলো না কোনো সাড়া। শেষে সেকালের পোড়ো বাড়ি কি একালের ঝোড়ো গুদাম খুঁজতে লাগলাম, কিংবা ছাড়া গ্যারেজ যদি মিলে যায়, যা হোক ভাড়ায়। ঘোড়াদের আর ঘোড়েলদের পরিত্যক্ত আস্তাবলেরও খোঁজ করা গেল, এমনকি রেলওয়ে ওয়াগান, মালগাড়ির পয়মাল হওয়া কামরা পেলেও নিতে রাজি। গঙ্গাবক্ষে বজরাতেও পেছো পানই। কিন্তু হায়,
বজ্রাঘাত দূরে থাক, একটা জেলে ডিঙিও জুটল না বরাতে। বাকি রইল শুধু আইন ডিঙিয়ে জেলে যাওয়া, সেখানে যদি জায়গা মেলে। আমরা যে ধরনের উদ্বাস্তু তার জন্য শিয়ালদা স্টেশনেও স্থান ছিল না। পাকিস্তানের বিপাকে আসা নয়, কলিকাতা ঘটি তো আমাদের জন্যে সব ভোঁ ভোঁ। সরকারি তাঁবু বা বেসরকারি তাঁবে যাব যে তারও জো নেই। তিল মাত্র ঠাঁই নেই কোনোখানেও তামাম দুনিয়ায়। হিল্লি দিল্লি কোনোখানে হিললে হবার নয়। কটক, ছাপড়া, কানপুর, আগ্রা, আন্দামান কোথাও নেই কোনো আমন্ত্রণ আমাদের জন্য, এমনকি দণ্ডকারণ্যেও নয়। একদা যেথায় শ্রীরাম গেছিলেন সেখানেও শিবরামের প্রবেশ নিষেধ। কোনো কুলেই আশ্রয় নেই, মাতৃকুলে যা মাতৃকুলে। বাসগৃহের সমস্যা এমনই জটিল। উদ্বাস্তু থেকে থেকে উদ্যস্ত হয়ে উঠেছি। সেই সময়ে একটা পুরনো বাস মিলে গেল দৈবাত। নতুন বাসগৃহ জুটে গেল এই বরাতে। ভগবান রয়েছেন বাস্তবিক। ঠিক নতুন বাসগৃহ নয়, আনকোড়া নয় একেবারেই। অনেক কালের ঝরঝরে গাড়ি, তাহলেও ডবল ডেকার। যাত্রী বহনের অযোগ্য হলেও বাসযোগ্য ছিল বই কি বাসখানার। তাছাড়া দোতলা তো বটেই। সরকারি কি বেসরকারি বাস কে জানে, কবে হয়তো এই পথে অচল হয়েছিল আর তাকে কোনো ক্রমেই ঠেলে ঠুলে চালানো যায়নি। কারো কোনো ঠেলাতেই চলতে রাজি না হওয়ায়, কিছুতেই চালু করতে না পেরে শেষটায় তার কলকবজা মোটর ফোটর সব খুলে নিয়ে বাসটাকে এইভাবে বিপথে ঠেলে দিয়ে ফেলে গেছে। যাই হোক, গাড়িখানাকে প্রায় অক্ষত অবস্থাতেই ঢাকুরের রাস্তায় এক আস্তাকুড়ের ধারে পাওয়া গেল। সারা কলকাতা ঘুরে শহরতলির উপকূলে বাস উপযোগী বেওয়ারিশ জায়গা পাওয়া গেল এইখানে। আস্তাকুড়ের কিনারে আস্তানার কিনারা হলো। আবর্জনার আওতায় হলেও নিতান্ত কুঁড়ে ঘর তো নয়। দস্তুর মতোই দোতলা বাড়ি বলতে হয়, একেবারে একেলে বাসদ বাটি। সত্যি বলতে কলকাতার ভাড়াটে বাড়ি যা কিছু সুখ সুবিধা সবই পেলাম এবার বাস্তবিক। কি নেই এই নতুন আবাসে? জানা থাকবার তার সবই আছে ঠিক ঠিক। কল, জল, পায়খানা কিছুই ছিল না। বাথরুম নেই কেউ, ইলেকট্রিক কানেকশানও নাস্তি। কিন্তু না থাক, মাথার উপরে ছাদ তো আছে। আছে আর এক তলা। তারপরেই লজ্জরে বাস নিয়ে বিনি যা বানালো একখানা, সাবাস বলতে হয়। মিস্ত্রি মজুর লাগিয়ে দোতলার সিটগুলো খোলালো, একতলার গদিগুলো তোলা হলো। দোতলায় খাসা দুটি চৌকি পড়ল পাশাপাশি, গদি পাতা নরম বিছানা গড়ালো গদগদ হবার মতোই। আর বাতায়ন ছিল দুধারেই বাসটার, যেমন থাকে। অলিন্দ না থাকলেও দু একটা অলি মাঝে মাঝে গুনগুন করে আসছিল, আর ভোঁ ভোঁ হয়ে যাচ্ছিল আবার নিজ গুণেই। তাছাড়া খড়খড়ি ভাঙা আর আভাঙা দু রকমেরই জানলা ছিল। তার উপরে পর্দা পড়ল বিনির, রং চলল বাঁশের গায়ে। ভদ্রলোকের বাসা হয়ে উঠল দেখতে না দেখতেই। একতলার আসনগুলো তোলা হলো না, সিঁড়িটাও রইল সেই রকম। ঘণ্টাটাও আমরা রাখলাম, কলিং বেলের কাজে লাগবে। যদি কেউ দেখা করতে আসে, রীতিমতো ঢং করে আসতে হবে তাকে। না থাক দারোয়ান, দ্বারদেশের এই ধনৎকারের দ্বারাই আগন্তুকের আগমন বার্তা মালুম হবে। দোতলা হলো আমাদের শোবার ঘর, একতলাটা বসবাস, সকলের অভ্যাগতি অভ্যর্থনার জন্য। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমন্ত্রিত অনাহুতদের আড্ডাখানা জমবে সেইখানে। যদি কেউ বাড়ি বয়ে জমাতে আসে, আমাদের খাবার ঘর ওই নিচেই। রান্নাবান্না অবশ্যই দোতলার এক কোণেই হবে। স্টোভে কুকারে রান্না, হাঙ্গামা নেই কোনো। অদূরেই ছিল টিউবওয়েল।
বাসকষ্ট, অন্নকষ্ট, জলকষ্ট সব মিটল একসঙ্গে। এতদিন পর। ঠিকানা চান? রাস্তার নাম আমার জানা নেই মশাই, তবে বাড়ির নম্বর বাতলাতে পারি। নম্বর 2A। তারপর শুরু হলো আমাদের বসবাস। 2-এর A নম্বরে হপ্তা 2 কাটল বেশ। মুক্ত আরামে না হলেও মুক্তির আরামে তো বটেই। এমন সময়ে ঘটল এক অঘটন। অঘটনই বলা যায়। সরকারি বাসখানার দপ্তর থেকে এলেন একজন একদিন। কি করে টের পেলেন কে জানে, এসে বললেন, ভাড়া দিন মশাই। ভাড়া? ভাড়া কিসের? অবাক হলাম আমরা। বাড়ি ভাড়াটা দিন, বসবাস করছেন, ভাড়া দিতে হবে না বাসটার? আপনাদের ফেলে দিয়ে যাওয়া বাস তো, পুরো বাসের ভাড়া লাগে আবার নাকি ফের? আমাদের পুরো বাসা অমনি পড়ে থাকবে, কিন্তু থাকতে গেলেই ভাড়া দিতে হবে। কর্পোরেশনকেও ট্যাক্সও দিতে হতে পারে হয়তো। শুনে বিনির চোখ তো ছানা বড়া। আবার মাস মাস ভাড়া গুনতে হবে দাদা? হ্যাঁ, ভাড়া দেওয়ার দরকার কি? কিনে নিন না কেন আউটরাইট? কিনে নিলে বাড়ির রাইট সর্বসত্ব আমাদেরই বর্তাবে তো? কেউ তো আর উৎখাত করতে পারবে না আমাদের। কে আর এমন বাড়ি থেকে তুলতে আসবে আপনাদের? ঢাকুরের এই আস্তা কুঁড়ে, তার এত গরজ মশাই। কিনে নিন, বরং নামমাত্র দামে বেচে দেবো আমরা। বিনির পরামর্শে কিনে ফেলাই গেল। 7টা গল্প আর 5টা কবিতার দাম বেরিয়ে গেল কিনতে গিয়ে এক ধাক্কায়। 7-5 ভেবে মন খারাপ করে আর কি হবে। কিন্তু তারপরেও দুর্ঘটনা ছিল বরাতে। হঠাৎ একদিন মাঝরাতে বিনি আমার ঘুম ভাঙালো। চাপা গলায় বলল, দাদা শুনছো? শুনে আমি চমকে উঠলাম। উঠে বসলাম বিছানায়, জ্বাললাম আমার টর্চ। জেলে দেখি বিনি বসে বিবর্ণ মুখে নিজের শয্যায়। কি কি শুনবো? শুনছো না? শুনতে পাচ্ছ না নিচে? কান পাতলাম আমি। নিচতলায় কিসের যেন দুপদাপ, কার যেন চলার শব্দ। ঠিকই তো, তলার থেকে ভাঙা গলায় আওয়াজ এলো, কান খাড়া হলো আমাদের। সঙ্গে সঙ্গে কর্ণবিদারী ধ্বনি শোনা গেল। সিঁড়ির মুখে গিয়ে উঁকি মারলাম নিচেই। একতলা অন্ধকার, আরও তলায় একটু উঁকি ঝুঁকি মারলাম। তারপর কই, কেউ তো কোথাও নেই। টর্চের আলো ফেলে দেখা গেল কেউ না। নেমে গিয়ে বাসের চারপাশে ঘুরে এলাম। দেখলাম চারধার টর্চের আলো দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে টর্চার করে, ভালো করে খুঁটিয়ে যতদূর দেখা যায় না, ত্রিসীমানায় কেউ নেই, কোনোখানেই না। ফিরে এলাম নিজের বিছানায়। ফের একটু যেতে না যেতেই আবার আবার সেই কণ্ঠস্বর, ভাঙা গলার খোনা আওয়াজ। তার উপরে ঢং করা রয়েছে আবার, থেমে থেমে ঢং ঢং আর ঢং। গাড়ি থামা, গাড়ি ছাড়ার ইশারা। এছাড়াও ঘন্টার ইশারার উপর এসব সারা তো আছেই। কিন্তু আমি আর চৌকিদারি করতে নামলাম না। কাঁপতে লাগলাম বসে নিজের চৌকিতে। আমার আবার হার্ট ট্রাবল, হৃদস্পন্দন বন্ধ হয়ে ভববন্ধন মোচন হলেই হলো। আর হলেই বা যাবো কোথায়? মরেও তো নিস্তার নেই।
এই পুরো বাস আশ্রয় করে এখানেই পড়ে থাকতে হবে কামড়ে আমার মাস্তুতো বোনের বাস্তুতো ভাই হয়ে। স্বর্গে নরকে কোথায় আর গতি হবে আমার, ভাবতেও বুক কাঁপে আরো। আমার ভারী ভয় করছে বাপু। ভয়? ভয় কিসের? কম্পিত কণ্ঠে আমি ওকে সাহস দিই। ভূত, বিলকুল ভুতুরে। ভূত ছাড়া আর কিছু নয়, ভৌতিক ব্যাপার। ও ভয়ের কিছু নেই। ভয়ের কিছু নেই? ভয়ের কি? বিভূতিবাবুর দেবযান পড়িসনি? ভূত তো চারধারেই আছে, ঘুরছে ফিরছে, হাওয়া খাচ্ছে, কেবল আমরা তাদের টের পাইনি। হ্যাঁ, টের পাইনি বলেই ভয় খাইনি। এনি শুধু দয়া করে টের পাওয়াচ্ছেন আমাদের, এই যা আর কি। তা ভূতের ঘাবড়াবার কি আছে? হ্যাঁ, ঘাবড়াবার কিছু নেই। সজীব তো নয়, তবে ভয়ের কি? সলিড নয়, মারধর করতে পারবে না তো? অবশ্যই ঠিক মানে নির্জীব না। তুষারবাবুর বিচিত্র কাহিনী, আরও বিচিত্র কাহিনী পড়েছিস তো? সেই তাদের মতোই জলজ্যান্ত একটা। তা এই বাসটা মনে কর না, সেই বিচিত্র রকমের এক উপজান দেব। ভূতেরা তো কিলবিল করছে চারধারে জীবাণুর মতো। ইনি মানে আমাদের এই ভদ্রলোক সেই পাঁচটারই একটা মাত্র। পাঁচটার একটা? বলো কি গো? হ্যাঁ, আরো 5টা ভূত আছে নাকি এখানে? পঞ্চভূত বলা যায়, তবে এটি ষষ্ঠ ভূত যদ্দূর আমার মনে হয়। তাহলেও একটাই তো, এতে মানে ভয় কিসের? আমরা দুজন আছি যেকালে মানে একজনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো না। একটাই যে কেবল, তাকে বলবে কে জানে নিচের তলায় সব ভূত ভিড় করেছে কিনা। ও যাদের সাথে কথা কইছে, টিকিট কাটছে যাদের, উঠছে নামছে যারা, তারা সবাই হয়তো ভয়ে ওর গলা বুজে আসে, সে ভেঙে পড়ে। ভুতুরে যাত্রীদের কথা ভেবে আমিও যে মচকাইনে তা নয়, তাহলেও মুখের সাহস দেখাতেই হয়। হলেই বা তারা তো কিছু বলছে না আমাদের, উচ্চবাচ্য করছে না তো। যে ভূত জানান দেয় না তার হাতে জান যাবার ভয় নেই। এমনকি সে যদি কোনো জানানো ভূত হয় তাহলেও। এই রকম ঘটতে লাগলো রাতের পর রাত। আর থেকে থেকে ক্রিং ক্রিং ক্রিং, সেই ক্রিংকার ওর তিরিং বিরিং এর ওপরে এই কিরিং কিরিং, এতেই আরো বেশি করে পিলে চমকায়। কিন্তু চললো এমনি ধারা, ভাঙা গলার এক ঘেয়েমি চলতে লাগলো ধারাবাহিক। ফাঁক নেই এক রাত্রিরও। পাগলা হয়ে যাবার জোগাড় হলো আমাদের। যাদের থেকে বাস কিনেছিলাম, গেলাম সেই বাস কোম্পানির দপ্তরে। তাঁরা যে কিছু বিহিত করতে পারবেন যদিও সে ভরসা ছিল না, কিন্তু তবু তো কিছু একটা করতে হয়, সেই জন্যই যাওয়া। দেখুন মশাই, আপনারা ভালো বলে বেঁচেছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে আপনারা একটা হানাবাড়ি গছিয়ে দিয়েছেন আমাদের। আপনাদের এই পুরো বাস ভূতের একটা আড্ডাখানা ছাড়া কিচ্ছু না। এই বলে সেই ভূতুরে বাসটায় যা যা ঘটেছে, যেমনটি শুনেছি শুনিয়ে দিলাম অকপটে। আপনাদের জনৈক কন্ডাক্টর আদৌ ভালো না। রোজ রাত দুপুরে এসে তিতি বিরক্ত করছে আমাদের। শুনে প্রথমে তারা ভাবলো আমি খেপে গেছি হয়তো। তখন আর চেপে না রেখে ফলাও করে
যতটা সাধ্য সেই মৌলিক গলার অবিকল নকল করে বিশদ করতে হলো, ওস্তাদি কসরত করে বোঝাতে হলো আমায়। শুনে তাদের টনক নড়ল। তাদের ড্রাইভারদের একজন বললে, মনে হচ্ছে আমাদের জনার্দন। পুরো জনার্দনই এসেছে আমার মালুম। আচ্ছা, গলাটা কি একটু খোনা খোনা? হ্যাঁ, যদ্দূর হতে হয়। হ্যাঁ, খনার বচন যাকে বলা যায় বটে। তাহলে পুরো জনার্দনই, আর কেউ নয়। গত 10 বছর ধরে এই লাইনে সে বাস চালিয়েছে। তারপর এক বাস অ্যাক্সিডেন্টে ওই বাসটার সঙ্গে আর একটা বাসের ধাক্কা লাগার ফলে তা বলুন তো আমরা কি করতে পারি? বাহ, আপনারা কি করতে পারেন? আপনাদের লোক আমার বাড়িতে হানা দিচ্ছে, উপদ্রব করছে, রোজ রোজ ঘুমোতে দিচ্ছে না মোটেই আমাদের, আর আপনারা বলছেন কি করতে পারেন? কিন্তু সে তো আমাদের চাকরিতে নেই মশাই। এখানকার লোক নয় কো সে, আর এখন সে পরলোকে। তা বলে আপনি বলছেন এই বেআইনি ট্রেসপাস বরদাস্ত করতে হবে আমাদের? পুলিশে খবর দিন তাহলে। আইনের মালিক তারাই, আইন মানানো তাদের কাজ। কথাটা আমার মনে লাগে। তারাবার মালিক যদি কেউ থাকে তারাই। তাড়াতাড়ি হবার কাজ কিনা জানি নে, তবে তারা দেওয়া তাদেরই কাজ বটে। শায়েস্তা খাঁ তারাই। তারাই পারেন সবাইকে শায়েস্তা করতে। এক পুলিশ অফিসারের সঙ্গে সামান্য একটু খাতির ছিল। ছুটলাম সেই আনন্দবাবুর কাছে। সমস্ত শুনে টুনে তিনি বললেন, থাকতে হবে আমাকে এক রাত্রির আপনাদের বাসায়, সচক্ষে দেখতে হবে সব। এলেন তিনি, যদিও দেখতে পেলেন না কিছুই। তবে হ্যাঁ, শুনলেন বই কি সব। শোনার মতোই শুনলেন। জনার্দন দেখা দিল না বটে, তবে সব কিছুই সে শুনিয়ে দিল একে একে, তার পাটের একটুও বাদ না দিয়ে। কাটছাট না করে কাঠখোট্টা গলায় বাজিয়ে গেল অবিকল। তিল মাত্র বাতিল না করে, এমনকি ওর সেই কিরিং কিরিং পর্যন্ত। ভূমিকার কিছু তো ছাড়লই না, তার উপর তার ভুতুরে স্বরের সঙ্গে ছড়ালো অদ্ভুত ব্যঞ্জন। নিজের ঢংটিও বজায় রাখলো রীতিমতন। বাক্যের ঝংকারের সঙ্গে বাজনার টঙ্কার, সংলাপের সাথে তাল রেখে আবহ সঙ্গীত। নিজের পালার আগা গোড়া নিখুঁত অভিনয় করে সে পালালো যথা সময়ে যথারীতি যেমন যায়। আচ্ছা, আমি এর ব্যবস্থা করবক্ষণ। এই বলে আনন্দবাবু তো বিদায় নিলেন। তার পরদিনই বিকেলে আনলেন এক নোটিশ। এনে সেঁটে দিলেন বাসের একতলায়, সামনের দিকে দেওয়ালে দিয়ে বললেন, আপনাদের জন্যই ছাপানো এটা স্পেশালি। এই একটি কপি মাত্র, দেখুন তো কি হয় এরপর। আজ রাত্রেই টের পাবেন, দেখতে পাবেন। দেখবার কিছুই ছিল না, তবু রাত তো আমাদের নির্মিষেই কাটে। চোখ না বুঝে কান খাড়া করেই কাটাতে হয়। এক পলের জন্যেও পলক ফেলতে দেয় না। সেদিন রাত্রেও এলো জনার্দন, ভাঙা গলায় সাবেকি ঢং নিয়ে। ভাড়ার জন্য তাড়া লাগালো আবার। আগের মতোই বলচাল ঝাড়ল। বলতে বলতে তার বাগাড়ম্বরের মাঝখানেই থেমে গেল সে হঠাৎ। চেঁচিয়ে উঠল সে তারপরই, এসব কি? না 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 না, এমন জুলুম হলে কাজ করা চলে না এখানে। এরকম চললে বাসের লাইনে থাকা পোষাবে না আমাদের। না মশাই না, এ আমার আর কম নয়। এখানের এক দণ্ড নয়, 1 মিনিটও নয়। এই না বলে গটগট করে সে নেমে গেল বাস থেকে। শুনতে পেলাম স্পষ্টই,
সেই যে গেল, তারপরে 4 মাস গেল, আর তার দেখা নেই, আর তার শোনা পাইনি আমরা। সে আমাদের পরিত্যাগ করে চলে গেল, চিরদিনের মতোই ত্যায্যপুত্র করে দিয়ে গেল আমাদের। কেন এমনটা হলো জানার কৌতূহলে ডেকে আনা হলো আনন্দবাবুকে। বিনি তাকে চায়ের নেমন্তন্ন করল একদিন। পানাহার শেষে তিনি প্রকাশ করলেন, যে নোটিশটা লাগিয়ে গিয়েছিলাম সেটা কি পড়ে দেখেননি নাকি? পড়ে দেখুন না একবার, টের পাবেন তাহলেই। নোটিশ বোর্ডের বিজ্ঞপ্তিটা আমরা পড়ি গিয়ে সরকারি ঘোষণায় সেখানে লেখা রয়েছে, দেখা গেল, এত দ্বারা বাসের কন্ডাক্টর দিগকে জানানো যাইতেছে যে অতঃপর হইতে বাসে যতগুলি সিটে যতজন বসিয়া যাইতে পারে তাহার বেশি আর একটি বাড়তি লোকও লওয়া চলিবে না। বাসের ভিতরে দাঁড়াইয়া যাওয়া রহিত হইল। ফুটবোর্ডে, মাঠগার্ডে কিংবা বাম্পারে বসিয়া বা দাঁড়াইয়া যাওয়া নিষিদ্ধ হইল। যাত্রী ডাকিবার জন্য হাঁকাহাঁকি করা রহিত হইল। অপর বাসের সহিত আড়াআড়ি কিংবা রেশারেশি করা চলিবে না। কখনো কখনো ঢিমে তেতালায়, কখনো বা ঊর্ধ্বশ্বাসে বাসের এরূপ গতিবিধি একেবারে নিষিদ্ধ করা হইল। কেহ ইহা অমান্য করিলে বা ইহার কোনো রূপ অন্যথা হইলে আইনত দণ্ডনীয় হইবে। পড়লাম তো, কিন্তু মানে এর সঙ্গে জনার্দনের কি সম্পর্ক? মাথা চুলকায় আমি। এর মানে তো ঠিক বুঝতে পারছি না মশাই। পারছেন না? এই নতুন নোটিশ দেখেই সরেছে সে। এইসব নিয়ম মেনে চলতে সে নারাজ। সে কেন, এই ধরনের কানুন চালু হলে কোনো কন্ডাক্টরই বাস চালাতে রাজি হবে না। যতদিন না এই হুকুম রদ করা হবে, পাল্টানো হবে এই নোটিশ, ততদিন চলবে তার এই ধর্মঘট। তাহলে ও নোটিশ আর পাল্টাতে হবে না, লটকানো থাকুক ওইখানে, যতদিন না এ বাস মানে আমাদের বাসা ওইটাই।